আমরা কয় টাকা প্রতি মাসে এখানে আসে, আমরা কয় টাকা খরচ করি, সবকিছু আমাদের স্টোরে রেখে দিয়েছি। আমি নিচে আসতে পরে আমার ছেলের দিকে তাকায় আমার চোখের পানি চলে আসছে, বুঝছেন? এই 4টা দিন ছিল আমার ছেলে 4টা দিনই খায় না। কোনো মানুষ এই কাজ করতে পারবে যে সন্তানকে 4 দিন খাবার দিবে না? আমার ছেলের হাত দিয়ে সারা কিচ্ছু নাই গায়ে, অ্যালার্জি, ওর চামড়াগুলো পচা পচা করতেছে। 5-7 জন বা 10-15 জন গার্ডিয়ান কি করবে? আমরা এখানে 400 গার্ডিয়ান আছি, তো আমরা সবাই যদি ভালো বলি, ওনারা এই 5-7 জন বা 15 জন গার্ডিয়ান কি করবে? এই যে দুঃসাহসটা আপনি দেখাইছেন, এটার মূল্য আপনার পরিশোধ করতে হবে। এবং ইতিমধ্যে অনেকে কবরে আছে, কবরে যাইতে আমরা বাধ্য করছি। আমরা সেই লেভেলের সাংবাদিকতা আমরা করি। এছাড়া যদি এই প্রতিষ্ঠানে আরো কোনো সম্পদ দেখাইতে পারে তাহলে তদন্ত করা হোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একের পর এক অভিযোগ। টার্গেট গফরগাঁও উপজেলার আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ইটারনাল ফ্রিডম ইনস্টিটিউট আল ইসলামিয়া। আর অভিযোগের কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ আনসারুল হক আনসার। সে বলছে ভর্তি ফি বাবদ দেওয়া লাগবে 40,000। শাইন কলেজ থেকে কিন্তু গাড়িটা উনি গিফট পায় না, গাড়িটা উনি ওনাদের সাথে গোপনে চুক্তি করছে, চুক্তি করে টাকা দিয়ে গাড়িটা কিনা, মানে এটা ফেসবুকে প্রচার করছে যে এটা বুঝে ওনার ছেলেরা মাহাদিরে গিফট করছে, এটা মিথ্যা কথা পাই। ফেসবুক হ্যান্ডেলে ঘুরে বেড়ানো পোস্টগুলোতে ছিল গুরুতর অভিযোগ। দাবি করা হয় প্রতিষ্ঠানটি উচ্চ ভর্তি ফি এবং মাসিক বেতন আদায় করলেও শিক্ষার্থীদের রাখা হয় নিম্নমানের আবাসন ব্যবস্থায়, দেয়া হয় মানহীন খাবার, আর এভাবেই হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। দাবি করা হয় নামি দামি গাড়িতে চলাফেরা করেন আনসারুল। ফেসবুক পোস্টগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির ছবি, আবেগঘন ক্যাপশন আর চটকদার উপস্থাপনার ফলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই অভিযোগগুলো। অধিকাংশ ক্ষেত্রেই নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নিরপেক্ষ যাচাই না থাকলেও অনেকেই শেয়ার করতে থাকেন সেসব পোস্ট। এমন বেশ কয়েকটি পোস্ট নজরে আসে টিম সিক্রেটাইজের। দীর্ঘদিনের পুরনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হঠাৎ সংঘবদ্ধ প্রচারণায় গাঢ় হতে থাকে আমাদের সন্দেহের পারদ। আমরা খতিয়ে দেখার চেষ্টা করি অভিযোগগুলোর শেকড়ে শক্তি আছে নাকি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। যে বাচ্চাদেরকে এটা তো আগে জানতাম না, একটা বাচ্চারে সে একটু ইংলিশ আগেই করায়, রিহার্সাল করায় সেটা ভিডিও করে ছেড়ে দেয়। তখন আমরা মনে করি ওরে আল্লাহ, এখানে তো পুরো ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, সে ইংলিশে বাচ্চারা কথা বলে, ইংলিশে পড়ায়। হোয়াট কি, ওয়েন কখন, ওয়্যার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে। অনুসন্ধানের শুরুতেই আমরা যোগাযোগ করি অভিযোগকারী কয়েকজন অভিভাবকের সঙ্গে। তাদের ফোন নম্বরে কল দিয়ে প্রতিষ্ঠানটির ব্যাপারে জানতে চাইলেই অভিযোগগুলো তুলে ধরেন আমাদের কাছেও। আম্মু তুমি আমার এদিকে কেন দিলে, আমার তো পুরো লাইফটাই নষ্ট করেছে, আমার ছেলের আমি 6-এ ভর্তি করেছি ভাই ওই জায়গায়। তার মানে সে অনেকটা বড়, তার মানে অনেকটা বড় ছেলে। আমার ছেলের বয়স তখন 12 বছর, 11 বছর শেষ, 12 বছরে করছে। তার মানে সে অনেকটা বুঝে, তার মানে অনেক পরিবেশটা সে অনেকটাই বুঝে। আমি বললাম যে বাবা কি হয়েছে, তুমি আমার মিনিমাম 2 দিন নষ্ট করে দিছো। এদিকে আম্মু কোনো ভালো টিচার নেই, আম্মু যে টিচার নিজেই অঙ্ক বোঝে না, আমারে কি বুঝাইবো? টিচার নিজে ইংলিশ রিডিং ভালো করে করতে পারে, আমারে কি করাইবো? মানে এই 6,500 টাকার কোনো চুক্তি ছিল না, একা আমাদের ফরমে লেখা আছে, আপনারা দেখেন নাই, ফরম ভালো করে করেন নাই। তখন ভর্তি করা ফেলেছি, আমরা তো বাধ্য দিয়ে আসছি চুপচাপ। চুক্তি নামার মধ্যে কি ছিল সেখানে? চুক্তি নামার মধ্যে আপনি যেমন 2 মাসের মধ্যে কমপ্লেন করলে গ্রহণযোগ্য না, তারপরে বাচ্চার সাথে 1 সপ্তাহের মধ্যে কথা বলা যাবে না, 1 মাস পরে যা দেখতে হবে, তারপরে আপনার কোনো অভিযোগ করা যাবে না, কোনো বিষয় কোনো টিচার হুজুরদের বিরুদ্ধে অভিযোগ করা যাবে না, তারপরে হচ্ছে কি আপনার মানে বিভিন্ন। কিন্তু তাদের কেউই ক্যামেরা কিংবা আমাদের সামনে আসতে রাজি হননি, বরং কেউ কেউ তাদের ঠিকানা দিয়েছেন, কেউ সিলেটে, কেউ বনানী এবং কেউ বা থাকেন গুলশানে। তারা আমাদের কাছে নিজেদের অভিভাবক হিসেবে পরিচয় দিলেও স্বপক্ষে দেখাতে পারেননি কোনো প্রমাণ। এরপর আমাদের গন্তব্য ময়মনসিংহের গফরগাঁও। সেখানে অভিযোগকারীদের তালিকায় থাকা এক শিক্ষকের সঙ্গে কথা হলেও অন ক্যামেরায় কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। এবার আমরা চলে যাই ইটারনাল ফ্রিডম ইনস্টিটিউট আল ইসলামিয়া মাদ্রাসায়।
ক্যাম্পাসটিতে ঢুকতেই আমাদের নজরে পড়ে নিয়মতান্ত্রিক পরিবেশ। এরপর ধাপে ধাপে খুঁজে দেখি শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের সত্যতা আছে কিনা। কথা হয় একাধিক শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে। সামাজিক মাধ্যম এবং নামসর্বস্ব সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলোর ব্যাপারে তাদের বক্তব্যে উঠে আসে ভিন্ন চিত্র। অভিভাবকরা জানান প্রতিষ্ঠানটির শিক্ষার মান সন্তোষজনক, নিয়মিত দেওয়া হয় মানসম্মত খাবার, আবাসিক তদারকিও রয়েছে। না, এগুলো আসলে ভ্রান্ত একটা অভিমত। শিক্ষার মান, এখানে খাওয়া দাওয়ার মান, বাচ্চাদের প্রতি কেয়ার নেওয়া এবং কি বাচ্চাদের খেলাধুলা সব কিছু অনেক ভালো, পরিবেশ অনেক পরিপাটি, হ্যাঁ একদম নিট অ্যান্ড ক্লিন। তারপর শিক্ষকরা অনেক আন্তরিক। তারপর আমাদের যিনি প্রিন্সিপাল স্যার, উনিও অনেক ভালো মনের একজন মানুষ। প্রথমত আমি ভিডিওগুলো দেখেই ইন্সপায়ার্ড হয়েছিলাম এবং কি আমারও ইচ্ছে ছিল যে আমার বাচ্চারে ভালো একটা প্রতিষ্ঠানে যেখানে কম্বাইন্ড লেখাপড়া হয়, এই আরবির পাশাপাশি জেনারেল ব্যাকগ্রাউন্ডটার জন্য ভালো সাপোর্টিভ হয়। তো এখানে পর আসার পরই মাদ্রাসায় পা রাখার পরই আল্লাহ পাকের তরফ থেকে মনে হয় যে আমার ভিতরে একটা ফিলিংস কাজ করলো যে আমার বাচ্চাটা আমি এখানে ভর্তি করব, যে এখানটা। তারপর প্রতিষ্ঠানের ভিতরে ঢুকলাম, তাদের অ্যাকোমোডেশন দেখলাম, থাকার দেখলাম, তার খাবারের মেনু, অন্যান্য ইয়াগুলো দেখলাম। বর্তমান যুগে কম্পিটিশনে টিকতে গেলে আপনার আরবি ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি জেনারেলটা খুবই প্রয়োজন। তো এইখানে ওনারা ইংলিশের উপরে ভালো একটা ইম্পর্টেন্স করেন বা গুরুত্ব দেন। আমি কেয়ারফুল একজন গার্ডিয়ান। আমার ছেলে যেই দিনকে আমি দিয়েছি 15 দিন পরে আমার সাক্ষাৎ ছিল। আমি আইসা আমার ছেলেকে জিজ্ঞেস করছি, বাবা তোমার কি খাওয়া দাওয়ার কি কোনো প্রবলেম করে? বলে না আম্মু, আমাকে কোনো দিনও না, আমার খাবার সামনে দেয়, তোমার যেতে ইচ্ছা তেতে নাও। প্লাস আমরা সকালে আসি, রাত্রে যাই, প্লাস এখানে দুপুরে খাওয়া দাওয়া করি। আম্মু না অনেক ভালো পড়ায়। আমি কি তোমাকে মারে, অত্যাচার করে? বলছে না, আমার কখনো মারে না। সম্পূর্ণ কথা মিথ্যা, এরকম কোনো কিছুই না। কারণ আমার ছেলে নিজে প্রমাণ হয়ে দেন ভালো, সুস্থ সবল, হেলদি। না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার বাড়ি হচ্ছে ভালুকা। আমি প্রত্যেক সপ্তাহে আসি এখানে আমার ছেলেকে দেখার জন্য, বাসা কাছে তো তাই। আর এখানের খাবার দাবার, তারপরে পড়াশোনা সব কিছু ভালো। 5-7 জন বা 10-15 জন গার্ডিয়ান কি করবে? আমরা এখানে 400 গার্ডিয়ান আছি। তো আমরা সবাই যদি ভালো বলি, ওনারা এই 5-7 জন বা 15 জন গার্ডিয়ান কি করবে? কিচ্ছু করতে পারবে না। শিক্ষার্থীরাও জানায় নিয়মিত ক্লাস হয়, শিক্ষক উপস্থিত থাকেন, বেতের ব্যবহার নেই, শিক্ষকরা যথেষ্ট যত্নশীল। আমি এখানে প্রায় 2-2.5 বছর ধরে পড়তেছি। আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত যত ক্লাস করছি এখানে আমার পড়ালেখাটা অনেক ভালো লাগছে। মাদ্রাসার টিচার এবং ব্যাস আমাদের স্কুল টিচার্স, আলহামদুলিল্লাহ স্কুল টিচার্সরা এবং ভালো এবং স্কিলফুল। তারা আমাদেরকে ম্যাথ হতে ইংলিশ এবং সায়েন্স, হ্যাঁ সকল সাবজেক্ট নিয়ে একটু অনেক ভালোভাবে বুঝতে পারে। হ্যাঁ স্কিল্ড প্লাস আখলাকি, মানে আমাদেরকে আমল শিখাতে অনেক এক্সপার্ট এবং অ্যাডভান্সড, এবং আমাদের পড়ালেখার ক্ষেত্রে অনেক বেশি ভালো। আলহামদুলিল্লাহ ভালো খাবার খাই, আমাদেরকে এখানে সবসময় ভালো খাবারই দেয়। না, মান অনেক ভালো এখানে। কখনো ডাল ভর্তা এরকম সবসময় দেয় ওইটা না, সবসময় এক একদিন এক একটাই দেয়। আমাদের জানা মতে মানে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। আমরা সকল সময় আমাদের অধ্যক্ষর কাছে সবকিছু ফ্রিভাবে বলতে পারি, এমনকি সে আমাদের সাথে সবসময় ফ্রেন্ডলি আচরণ করে। যারা অভিযোগটা করছে যদি তাদের কোনো মানে ভুল জানাজানি হয়ে থাকে তাহলে তারা যেন সেখান থেকে ফিরে আসে। তুমি কোন ক্লাসে পড়ো? 6 এ পড়ো। তোমার নাম কি? তাহমিদ। আচ্ছা, এখানে তোমরা যে পড়াশোনা করো, পড়াশোনার মান কিরকম? ভালো, অনেক ভালো। তোমাদের যে ম্যাথমেটিক্স, ইংলিশ, বাংলাদেশ শিক্ষক আছে তারা তো ভালো করে পড়ায়? জি। বলো, মানে তারা কেমন পড়ায়? ভালো করে বোঝায়, অঙ্ক বাংলা সব ভালো করে বোঝায়। তোমরা তো আবাসিকে থাকো? জি। কি খাওয়া দাওয়া করো এখানে? এখানে ভালো ভালো খাবার দেয়। যেমন কি কি খাবার দেয়? যেমন শুক্রবারে আপনার বিরিয়ানি আছে, তারপরে লাগে গরুর মাংস, তারপর মাছ, ভালো ভালো সবজি, ফল ফ্রুট। আমাদের কাছে কেউ কেউ বলছে শুধুমাত্র এখানে ডাল ভর্তা ছাড়া অন্য কোনো খাবারই হয় না। না, এখানে অনেক ভালো ভালো খাবার দেয়। এখানে আবাসিকে থাকো? জি। এখানে আবাসিকে থাকার পরিবেশটা কেমন? এই জায়গায় যদি কোনো গ্রামের মানে ছেলে আসে, নাহলে মানে প্রচুর সুন্দর পরিবেশ, খুব ভালো। কেউ কেউ বলে যে এখানে পানির অবস্থা ভালো না, পরিশোধিত হয়, চর্মরোগ হয়ে যায়। জি না, এগুলো কিছু না। মানে এই জায়গায় গরম পানির জন্য গ্রিজার সিস্টেম দিয়ে দিয়েছে, যাতে কষ্ট না হয়। আরও যারা গরম পানি খায় তাদের জন্য। যদি আমরা বলি এখানে যারা শিক্ষক রয়েছেন তারা তোমাদের পড়ায়, খাবারের পরিবেশ, থাকার পরিবেশ নিয়ে তোমরা সন্তুষ্ট? জি, খুব সন্তুষ্ট। এটা কি মন থেকে বলতেছো? জি, মানে কল্পনার তো বেশ।
টিম সিক্রেটাইজ ঘুরে দেখে প্রতিষ্ঠানটির প্রতিটি আবাসিক কক্ষ, ডাইনিং এলাকা, শ্রেণীকক্ষ, ওয়াশরুম ও স্যানিটেশন ব্যবস্থা। আমাদের সামনে আসে পরিচ্ছন্ন কক্ষ, পর্যাপ্ত আলো বাতাস এবং ব্যবহারযোগ্য স্বাস্থ্যসম্মত পরিবেশ। ভাইরাল পোস্টে যে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কথা বলা হয়েছিল তার সরাসরি কোনো প্রমাণ মেলেনি। আমাদের কথা হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের সঙ্গে। তিনি জানান কেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগগুলো তোলা হয়। অধ্যক্ষ আনসারুল হকের ভাষ্য অনুযায়ী 2025 সালের 13 জুন কয়েকজন ব্যক্তি সাংবাদিক পরিচয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে তারা প্রতিষ্ঠানের বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন। এরপর অভিযোগ প্রকাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করেন তারা। আমাকে ব্ল্যাকমেইল করে 6 লক্ষ টাকা সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছ থেকে নেয়। আনসারুল হক বলেন, বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয় এবং আদায়কৃত অর্থ ফেরত দেওয়া হয়, যা জাতীয় অনেক দৈনিকে প্রকাশিত হয়। তার পরবর্তীতে আমি ওইখান থেকে নিজে সেফলি এক্সিট করার জন্য, বেরিয়ে আসার জন্য আমি তাদেরকে টাকা দিতে বাধ্য হই এবং পরবর্তীতে এসে আমি সেনাবাহিনীর সাথে শরণাপন্ন হই। তো ওনারা সত্যতা ভেরিফিকেশন করে দেখেছেন, তারপরে তাদেরকে ধরার পরে টাকা উদ্ধার করে এরপরে তারা মামলা হয় এবং সেখানে তারা 4-5 মাস জেলে ছিল, এখন জামিনে বেরিয়ে আসছে। তারপর থেকেই নতুন নতুন নম্বর থেকে ফোন করে চাপ সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে সংবাদ প্রকাশের হুমকি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কথাও জানায় তারা। তারপরে আমাকে হুমকিও দিয়েছে, সেনাবাহিনী কতদিন, তারপরে আপনাকে দেখবো আমরা। আসলে প্রতিনিয়ত যারা প্রতিবেদন করছেন তারা আমাকে একরকম হুমকিই দিচ্ছেন প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে। আমি আপনাকে এই রেকর্ডটা যদি আপনি দেখেন, এই রেকর্ডটা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে সে কীভাবে, মানে একজন সাংবাদিক সে এইভাবে হুমকি দিতে পারে কিনা। অবশ্য আনসারুলের দাবির সত্যতা পায় টিম সিক্রেটাইজ। আমাদের হাতে আসে একটি অডিও রেকর্ড, যেখানে ফোনের অপর প্রান্ত থেকে ভয়ভীতি প্রদর্শনের ইঙ্গিত পাওয়া যায়। আমরা প্রয়োজনে মামলা পর্যন্ত যাব, প্রয়োজনে যদি এটা নিয়ে হাইকোর্টে রিট করা লাগে, আমাদের বাজেট আছে, আমাদের কোনো সমস্যা না। আমরা আমাদের বাজেট খরচ করে হলেও আপনাকে আমরা ইনশাআল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই এবং এই দুঃসাহসের মূল্য আপনাকে অবশ্যই চুকাতে হবে। আমি বললাম আমার এই ভয়েসটা আপনি রেকর্ড করে রাখেন। এই যে দুঃসাহসটা আপনি দেখাইছেন, এটার মূল্য আপনার পরিশোধ করতে হবে। তাহলে আপনি 1000 কোটি টাকার মালিক হন যায়, এরকম বহুত 1000 কোটি টাকার মালিকরা আমরা মানে ইতিমধ্যে অনেকে কবরে আছে, কবরে যাইতে আমরা বাধ্য করছি। আমরা সেই লেভেলের সাংবাদিকতা আমরা করি। আমরা নরমালি প্রতিদিন ছাপাই 7000 পত্রিকা, কিন্তু আগামী রবিবার আমরা পত্রিকা বের করব 26000। একজন মহিলার বক্তব্য বা একজন পুরুষ অভিভাবকের বক্তব্য তারা সেভাবে হাইলাইট করছে, খুব করুণ সুরে তারা দিচ্ছে, কিন্তু এই নাই এই পুরুষের কোনো ছবি নাই, আইডেন্টি নাই, বাচ্চার ক্যাডেট কোড নাই, কিছু। বাংলাদেশে কোন প্রতিষ্ঠান আছে যে 2 বছর 1 বছর পরে যাওয়ার পরে আবার ভর্তি ফি ফেরত চাইলে দিয়ে দেয়? এটা আছে কোনো প্রতিষ্ঠানে? এখন যখন আমার কাছে টাকা ফেরত চাইলো তখন আমি দিলাম না, এই জন্য আমি প্রতিষ্ঠান খারাপ হয়ে গেলাম। এরপর তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগগুলোর বিষয়ে কথা বলেন তিনি। করোনাকালীন সময়ে সবাই যখন আমরা ঘরবন্দি হয়ে যাই, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তখন আমি যেহেতু আগে থেকে স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশের কোর্স করেছিলাম, বাস্তবতার অভিজ্ঞতার আলোকে তারপর আমি একটা বই লিখি, সেটা ম্যাজিক ইংলিশ স্পোকেন অ্যান্ড রিটেন। যেই বইটাই মূলত আমাদের করোনাকালীন সময়ে অনেক টাকা বিক্রি হয় আলহামদুলিল্লাহ। এই জায়গাটা আমরা কিনেছিলাম মনে হয় অনলি 30 লাখ টাকা দিয়ে। 30 লাখ টাকার উপরে আস্তে আস্তে একটা ভবন নির্মাণ করা, এই তো সম্পদ, আর কি। এইখানে আমাদের বাচ্চারা যেখানে খেলার মাঠে খেলাধুলা করে, সেখানে আমাদের অল্প কিছু সম্পদ আছে যেগুলো সস্তা জমি নদীর পারে। এছাড়া যদি এই প্রতিষ্ঠানে আরও কোনো সম্পদ দেখাইতে পারে তাহলে তদন্ত করা হোক। জায়গা কিনেছি, ভবনে কাজ ধরেছিলাম, আস্তে আস্তে বই বিক্রি করে অনলাইনে কোর্স করিয়েছি করোনাকালীন সময়। সেগুলো সব প্রুফ কিন্তু আমাদের ব্যাংক স্টেটমেন্টে সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। তার খাট প্রয়োজন, তার জিনিসপত্র রাখার ড্রয়ার প্রয়োজন, তার স্কুলের আসন প্রয়োজন, তার মাদ্রাসার আসন প্রয়োজন, তার ওয়াটার ডিসপেন্সার, তার ওয়াশিং মেশিন, তার এসি। অনাবাসিক প্রতিষ্ঠান শুধু বেঞ্চে এসে বসে পড়ায় চলে যায়, কিন্তু এখানে একটা বাচ্চা 24 ঘন্টা থাকে, তার এটা বাসা বাড়ির মতো। আমরা কয় টাকা প্রতি মাসে এখানে আসে, আমরা কয় টাকা খরচ করি, সব কিছু আমাদের স্টোরে, আমাদের স্টকে সব কিছু আমাদের রেখে দিয়েছে। দর্শক, একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অভিযোগ, অন্যদিকে সরেজমিনে পাওয়া ভিন্ন অভিজ্ঞতা। এই দুই বাস্তবতার মাঝেই তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও অধ্যক্ষ আনসারুল হক তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করে দাবি করেছেন ব্ল্যাকমেইলিং ব্যর্থ হওয়ার পর একটি চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তবে প্রশ্ন এখনও রয়ে গেছে, অভিযোগগুলো প্রথম ছড়ালো কারা? অভিযোগকারীদের পরিচয় কেন গোপন? ব্ল্যাকমেইলিং ও ভাইরাল প্রচারণার মধ্যে কি কোনো যোগসূত্র আছে?